হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের যে মডেল কোশ্চেন পেপার সেটগুলি রয়েছে সেইগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে আলোচনা করব। তো প্রত্যেকেই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3। কোশ্চেন নাম্বার 1 বলেছে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণে ওমেগার মাত্রা হলো কোনটা। তাহলে দেখো এখানে দেওয়া আছে আমাদের y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এই যে ওমেগা টি মাইনাস কে এক্স এটা হচ্ছে আমাদের থিটা, আর কোণ আমরা কি জানি মাত্রাহীন, সেই জন্য ওমেগা টি আর কে এক্স উভয় কী হবে মাত্রাহীন, অর্থাৎ এদের মাত্রা হবে 1। তাহলে আমরা লিখে নিই ওমেগা টি সমান হচ্ছে 1। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি ওমেগা সমান হচ্ছে 1/t। তাহলে ওমেগার মাত্রা আমরা পেয়ে যাচ্ছি কি t⁻⁻1। তাহলে এটা আমাদের হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক, t⁻⁻1। কোয়েশ্চেন নাম্বার 2 বিবৃতি এ বলেছে সরল দোলগতি সম্পন্ন কোনো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L, পর্যায়কাল T, পরিমাপের ত্রুটি যথাক্রমে 2% এবং 3%। এই দোলকটির সাহায্যে অভিকর্ষজ ত্বরণ G নির্ণয়ে শতকরা ত্রুটি হলো 8%। আর কারণ কি বলেছে দেখো, বলেছে সরল দোলগতির পর্যায়কাল T সমান হয় 2/√L/G। এখান থেকে আমরা G সমান কি লিখতে পারি 4π² ইন্টু L/T²। তাহলে আপেক্ষিক ত্রুটি লেখা যাবে কি ΔG/G সমান ΔL/L প্লাস 2 ইন্টু ΔT/T। শতকরা ত্রুটি হবে ΔG/G ইন্টু 100% সমান ΔL/L প্লাস 2 ΔT/T/T%। তাহলে এই কারণটা আমাদের এখানে সঠিক দেওয়া আছে, এটাই সূত্র ত্রুটি নির্ণয়ের। এবার দেখো আমাদের যে বিবৃতিতে দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেখে নিই যে আসছে কি না। তাহলে এখানে দেখো ΔL/L এটার মান আমাদের দেওয়া ছিল 2%, আর ΔT/T এটার মান দেওয়া ছিল আমাদের 3%। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে নিই তাহলে দেখো মানটা আমাদের 8%ই আসছে। তাহলে এখানে দেওয়া ছিল কি 8%। তাহলে এটাও ঠিক আছে বিবৃতি, তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি এ ও আর উভয় হচ্ছে সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে 0.003809 সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে কত। তাই দেখো এখানে 0, 9 কোন সংখ্যাগুলো 3, 8, 0 আর 9। এখানে পরপর যে 4টা সংখ্যা আছে এগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এখানে কতগুলো হচ্ছে 4টা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে একটি গাড়ি প্রথম অর্ধাংশ 40 কিমি/ঘন্টা সমদ্রুতিতে ও পরের অর্ধাংশ 60 কিমি/ঘন্টা সমদ্রুতিতে চললে বস্তুর গড় দ্রুতি হবে কত। দেখো এই অঙ্ক করার জন্য আমাদের একটা শর্ট সূত্র রয়েছে। তাহলে গড় দ্রুতি সমান 2 ইন্টু দুটো বেগের গুণফল বাই দুটো বেগের যোগফল। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে নিই 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 + 60, তাহলে দেখো সমাধান করলে পেয়ে যাবো আমরা কত 48। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ 48 কিমি/ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে প্রদত্ত কোন নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলা হয়, দেখো যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে সরেখায় গতিশীল সেই নির্দেশতন্ত্রকেই বলা হয় কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর নিউটনের প্রতিটি গতিসূত্রই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা এটা মনে রাখব।
তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে সরণ সময় সম্পর্কটি দেওয়া আছে কি x সমান 2t স্কোয়ার প্লাস 5t প্লাস 9। তাহলে কণাটির গতি কীরূপ হবে? তাহলে আমাদের এখানে কী দেওয়া ছিল, x সমান দেওয়া ছিল 2t স্কোয়ার প্লাস 5t প্লাস 9। তাহলে আমরা যদি এটা অবকলন করে নিই তাহলে আমরা পেয়ে যাবো ভি বেগ। তাহলে ভি সমান dx/dt। তাহলে অবকলন করলে দেখো 2t স্কোয়ার অবকলন আমরা পেয়ে যাব 4t, আর 5টির অবকলন আমরা পেয়ে যাব 5, আর 9-এর অবকলন চলে আসবে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি সমান 4t প্লাস 5। এবার আমরা যদি এটাকে আবার অবকলন করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাই ত্বরণ এ সমান dv/dt। তাহলে এখানে 4টির জন্য আসবে 4 আর 5-এর জন্য আসবে 0। তাহলে আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি এ সমান 4। তাহলে যেহেতু এখানে ত্বরণটা সময়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ত্বরণ এখানে হচ্ছে কি ধ্রুবক, আর ত্বরণ ধ্রুবক মানে হচ্ছে কি বস্তুটা সুষম ত্বরণ রয়েছে, তার মানে কণাটি হচ্ছে কি সুষম ত্বরণ থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 7 বিবৃতি 1 দেখো কি বলেছে, বলেছে গতিশীল বস্তুর ক্ষেত্রে গড় বেগ শূন্য হতে পারে। তাহলে আমরা জানি গড় বেগ শূন্য কখন হবে, যখন সরণের মান শূন্য হয়। সরণের মান আমাদের শূন্য হতেই পারে, তার মানে গড় বেগও শূন্য আসতে পারে। তার মানে বিবৃতি 1টা আমাদের ঠিক দেওয়া আছে। এবার দেখো বিবৃতি 2 কি বলেছে, বলেছে গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। তাহলে যেহেতু দূরত্বের মান শূন্য কখনোই হয় না, ওই জন্য গড় দ্রুতিও কখনো শূন্য হওয়া সম্ভব নয়। তাহলে বিবৃতি 2ও আমাদের ঠিক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। তাহলে সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তৃতীয় ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? তাহলে আমাদের সূত্র আমরা জানি এসএন সমান ইউ প্লাস হাফ জি ইন্টু 2n-1। তাহলে এখানে বলেছিল তৃতীয় সেকেন্ডে, তাহলে আমরা S3 যদি বার করে নিই তাহলে পেয়ে যাব হাফ জি ইন্টু এনের জায়গায় 3 বসালে পেয়ে যাব 5, আর পঞ্চম সেকেন্ডে S5 আমরা পেয়ে যাব হাফ জি ইন্টু 9। তাহলে এবার আমরা যদি এদের অনুপাত বার করে নিই S3 অনুপাত S5, তাহলে দেখো পেয়ে যাচ্ছি আমরা 5:9। তাহলে দেখো এটা আমাদের আছে অপশান এতে দেওয়া আছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত 6:4 হলে ভেক্টর দুটির মানের অনুপাত কত হবে? তাহলে আমাদের দেখো আর ম্যাক্স আর হচ্ছে আর মিন এগুলো বলে দেওয়া আছে অনুপাতটা। তাহলে আমরা জানি লব্ধি সর্বোচ্চ মান হয় ভেক্টর দুটির যোগফল এবং সর্বনিম্ন মান হয় ভেক্টর দুটির বিয়োগফল। তাহলে দেখো আমরা লিখতে পারি আর ম্যাক্স বাই আর মিন সমান a প্লাস বি বাই এ মাইনাস বি। এবারে আর ম্যাক্স বাই আর মিনের অনুপাত বলে দেওয়া আছে 6:4। তাহলে আমরা বসে নিলাম 6/4 সমান a প্লাস বি বাই এ মাইনাস বি। এবার আমরা যদি এটাকে সমাধান করে নিই, দেখো সমাধান করলে আমাদের আসছে a বাই বি সমান 5/1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 5:1। তাহলে ভেক্টর দুটির মানের অনুপাত 5:1। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরটির ওয়াই অক্ষের সঙ্গে কোণ কত হবে? তাহলে এখানে কি বলেছে ওয়াই অক্ষের সঙ্গে কোণ। তাহলে আমাদের ভেক্টরটাকে ধরে নিচ্ছি এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। তাহলে ভেক্টরটা মান পেয়ে যাব এ সমান √3² প্লাস 4² প্লাস 12²। তাহলে এটা দেখো পেয়ে যাচ্ছি 13। তাহলে ভেক্টরটির ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে আমাদের সূত্র ছিল বিটা সমান কস ইনভার্স ওয়াই বাই এ। এবারে ওয়াইয়ের মান আমাদের এখানে ছিল 4 আর আমরা এর মান পেয়েছি 13, তাহলে পেয়ে যাচ্ছি কস ইনভার্স 4/13। তাই দেখো এটা আছে আমাদের অপশান বিতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কস ইনভার্স 4/13।
কোয়েশ্চেন নাম্বার 11, কোনো ত্রিভুজের দুটি বাহুকে যথাক্রমে এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দ্বারা প্রকাশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কোনটা? দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এখানে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করব। তাহলে এটার জন্য আমাদের যে সূত্র সেটা দেখো বসিয়ে করে আমরা পাচ্ছি কত, 2i ক্যাপ মাইনাস 14j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। তাহলে এবার থেকে আমরা বার করব মড অফ এ ক্রস বি। তাহলে মড অফ এ ক্রস বি হয়ে যাবে রুট ওভার অফ মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 14 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 300। তাহলে পেয়ে যাচ্ছি 10√3। আর আমাদের সূত্র ছিল হাফ মড এ ক্রস বি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 10√3। তাহলে পেয়ে যাচ্ছি 5√3। তাহলে দেখো এটা আমাদের আছে অপশান সিতে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5√3 বর্গ একক। কোয়েশ্চেন নাম্বার 12, কোনো বস্তুকে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে পরপর দুইবার নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে? দেখো, আমরা প্রাসে পড়েছিলাম যে প্রক্ষেপ সীমার সূত্র আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখানে থিটা হচ্ছে প্রক্ষেপ কোণ। তাহলে যখন থিটার মান 30 ডিগ্রি তখন আমরা দেখো মানটা পেয়ে যাচ্ছি কত, √3/2 ইন্টু ইউ স্কোয়ার বাই জি। আর যখন 60 ডিগ্রি থিটার মান তখনও দেখো আমরা পেয়ে যাচ্ছি R2 সমান √3/2 ইন্টু ইউ স্কোয়ার বাই জি। তাহলে আমরা দেখো দুটো মান একই পাচ্ছি। তার মানে আমাদের প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে, 1:1। তাহলে এখানে দেখো অ্যান্সার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 13, বলেছে এ বি এর কোন মানের জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর উপর লম্ব হবে। তাহলে দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত আমরা কি জানি, যে তাদের ডট গুণফলের মান 0 হতে হয়। তাহলে আমাদের এ ভেক্টর দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে আমরা যদি এদের ডট গুণফল নির্ণয় করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি এ প্লাস বি, আর এটার মান হবে 0। আর এ প্লাস বি 0, তার মানে দেখো এই যে অপশানে কোন দুটো মান বসালে যোগ করলে 0 পাওয়া যাবে। তাহলে দেখো এই অপশান ডি, এই দুটো মানকে যোগ করলে আমরা 0 পাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, 1/√2 এবং মাইনাস 1/√2। কোয়েশ্চেন নাম্বার 14, বলেছে এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে যখন কোনটা? তো দেখো আমাদের কী দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সূত্র কি জানি, এ বি কস থিটা তার স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে দেখো উভয় পক্ষে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে কস থিটা সমান লেখা যাবে 1। তার মানে থিটার মান কত আসছে আমাদের, 0 ডিগ্রি। আর থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হয়, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, এ বি এর সমান্তরাল। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, বলেছে দুটি বলের প্রতিটির মান এফ, তাদের লব্ধির মানও এফ, বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এখানে কি বলেছে, দুটো ভেক্টরের মানও হচ্ছে এফ, তাদের লব্ধির মানও এফ। তাহলে দুটি বলের মানও আমাদের এফ দেওয়া আছে, লব্ধির মানও এফ দেওয়া আছে। তাহলে আমরা সূত্র বসিয়ে নেব যে এফ স্কোয়ার সমান এফ স্কোয়ার প্লাস 2f ডট এফ কস থিটা। তাহলে এখানে থিটাটা হচ্ছে কি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা একটা এফ স্কোয়ার কেটে নিলাম। তাহলে পেয়েছে দেখো যে 2f স্কোয়ার কস থিটা সমান মাইনাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কস থিটা সমান -1/2। তার মানে থিটার মান পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 120 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 16,
বলেছে 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটের সঙ্গে ধাক্কা খেয়ে 0.01 সেকেন্ড পর একই দিকে ফিরে গেল, তাহলে ব্যাট দ্বারা ক্রিকেট বলটির উপর ক্রিয়াশীল গড় বলের মান কত? তাহলে দেখো এখানে গড় বলের মান জানতে চেয়েছে। তাহলে আমরা পড়েছিলাম যে বলের ঘাত F ইন্টু টি সমান ভরবেগের পরিবর্তন, তার মানে M ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা F সমান কি লিখতে পারি? M ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে M দেওয়া ছিল আমাদের দেখো 250 গ্রাম, তাহলে এটাকে কেজিতে করলে পাচ্ছি 0.25। আর ভি এর মান দেওয়া ছিল প্রাথমিক বেগ হচ্ছে 10, আবার বলছে একই বেগে ফিরে গেছে, একই দিকে ফিরে গেল ও একই বেগ নিয়ে করে, তার মানে আমাদের কী চলে আসছে? দুটো বেগের পার্থক্য হচ্ছে 10 + 10, আর সময় দেখো দেওয়া ছিল 0.01 সেকেন্ড। তাহলে এটা বসিয়ে নিলাম, তাহলে এটা বসালে মানটা পেয়ে যাবো আমাদের 500। তাহলে অ্যান্সার পেয়ে যাবো দেখো অপশান ডি 500 নিউটন। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো চিত্র দেওয়া আছে, বলেছে চিত্রে 4 কেজি ও 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংস্পর্শ বলের মান কত হবে, এটা জানতে চেয়েছে। দেখো প্রত্যেকটা বস্তু একসঙ্গে সংস্পর্শে রয়েছে, তাহলে পুরো সংস্থার যে ভর সেটা আমরা কত পাচ্ছি? 4 + 2 + 1 7। তাহলে পুরো সংস্থার ত্বরণ কত হবে? তাহলে পুরো সংস্থার ত্বরণ আমরা লিখতে পারবো বল বাই ভর। তাহলে বল হচ্ছে 14 আর ভর পেলাম 7, তাহলে দেখো পেয়ে যাচ্ছে আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে চিত্রে 4 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক বল। তাহলে 4 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে যদি পারস্পরিক বল হয়, তাহলে 4 কেজি ব্লকটা 2 কেজি আর 1 কেজি দুটো বলকেই সরাবে, তাহলে পারস্পরিক বলের মান কত পেয়ে যাব? তাহলে F সমান M এ, এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে এখানে M হচ্ছে কত? 2 + 1, আর A আমরা পেয়েছি কত? 2। তাহলে এটা বসে নিলাম, তা দেখো পেয়ে যাচ্ছি 6 নিউটন। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি 6 নিউটন। কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে অমসৃণ অনুভূমিক তলে ওপর দিয়ে 400 গ্রাম ভরের একটি বস্তুকে অনুভূমিকভাবে টানা হচ্ছে। যদি এক্ষেত্রে ঘর্ষণ বল 3 নিউটন হয়, তাহলে উলম্বের সাথে সংযোগী বলের কোণ কত হবে? এখানে জি বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। তাই দেখো এটা যদি আমাদের একটা ব্লক হয়, এই ব্লকটার ভর কত দেওয়া আছে? 400 গ্রাম, তাহলে এটা কেজিতে করলে পাচ্ছি 0.4 কেজি। তাহলে এটার ওজন কত হয়ে যাবে? 4 নিউটন। আর আমরা লম্ব প্রতিক্রিয়া জানি এন, তাহলে এখানে দেখো এন এর মান হচ্ছে 4 নিউটন। আর ঘর্ষণ বল দেওয়া আছে কত? 3 নিউটন। তাহলে আমাদের বার করতে বলেছে যে উলম্বের সঙ্গে যে সংযোগকারী বল তার মধ্যবর্তী কোণটা কত হবে। তাহলে কোণটা যদি বার করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এই ঘর্ষণ বলটা মানে 3, আর ভূমি হচ্ছে আমাদের ওজন 4। তাহলে এখান থেকে তো পেয়ে যাচ্ছি থিটা সমান tan ইনভার্স 3/4। তাহলে এটা আমাদের হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ির সর্বাধিক 1/5 অংশ একটি টেবিলের ধার থেকে ঝোলানো যায় যাতে দড়িটি পিছলে না যায়। দড়ি ও টেবিলের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত? দেখো এই অঙ্কের জন্য আমাদের একটা সূত্র রয়েছে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান হয় স্মল এল বাই ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। তাহলে এখানে স্মল এলটা হচ্ছে কি যে অংশটা ঝুলে আছে সেটা, আর এলটা হচ্ছে টোটাল দড়িটার দৈর্ঘ্য। তাহলে আমাদের ঝুলে রয়েছে 1/5, আর যদি ধরে নিই টোটাল দড়িটা হচ্ছে 1, তাহলে আমরা ক্যাপিটালের জায়গায় বসাবো 1 আর স্মল এলের জায়গায় বসাবো 1/5।
তো দেখো এটা বসানোর পর আমরা পেয়ে যাব মানটা 0.25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কর মান হচ্ছে কত, 0.25। অপশান বি হয়ে যাবে সঠিক। এবার দেখো কি বলেছে, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে। তাহলে অনুচ্ছেদটা দেখো কি বলেছে, যে 6 কেজি ভরের একটি কাঠের ব্লক এ অপর একটি 8 কেজি ভরের ব্লক বি এর উপর বসানো আছে। ব্লক দুটিকে একটি কাঠের টেবিলের উপর রাখা রয়েছে। 12 নিউটন মানের বল এ ব্লকের উপর প্রয়োগ করলে এ ব্লকটি বি ব্লকের উপর চলতে শুরু করে। বলেছে বি ব্লক ও টেবিলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.25 হয় আর জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে ফার্স্ট তোমাকে কোয়েশ্চান বলেছে কি, যে প্রদত্ত ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। তাই দেখো এটা আমরা বার করে নিই কী আসছে। তাই দেখো ছবিটা ফার্স্ট আমাদের দেওয়া ছিল এটা, যে একটা 8 কেজি ব্লকের উপর একটা 6 কেজি ব্লক বসানো রয়েছে। তাহলে টেবিলের সঙ্গে 8 কেজি ব্লকের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে 0.25, আর উপরের ব্লকটার উপর 12 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই 6 কেজি আর হচ্ছে 8 কেজি ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। তাহলে আমরা সূত্র জানি যে ঘর্ষণ বল মিউ এম জি, এখানে যদি ঘর্ষণ গুণাঙ্কটা মিউ2 ধরে নিই, তাহলে মিউ2 এম জি সমান হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা মিউ2 সমান পেয়ে যাচ্ছি 12/mg। তাহলে এম এখানে দেওয়া ছিল কত, 6, আর জি আমাদের বলেছিল 10। তাহলে মান দেখো পেয়ে যাচ্ছি 0.2। তাহলে দুটো ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, 0.2। তাই দেখো এটা আমাদের ছিল অপশান সিতে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবারে 21 নম্বর প্রশ্ন কি বলেছিল, যে বি ব্লকের উপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে ব্লক দুটি একসঙ্গে গতিশীল হবে। তাহলে তোমাকে জানতে চেয়েছে বি ব্লকের উপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করতে হবে যাতে দুজন একসঙ্গে গতিশীল হয়। তাহলে দেখো ছবিটা আবার আমরা এঁকেছি। তাহলে এখানে দেখো 8 কেজি ভরের ব্লক আর হচ্ছে ভূমি, এদের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.25। তাহলে এই দুটো তলের মধ্যবর্তী ঘর্ষণ বল কত হয়ে যাবে, যদি F1 ধরে নিই, তাহলে দেখো আমরা F1 পেয়ে যাচ্ছি কত, লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে কত, 8 + 6 ইন্টু মিউ ইন্টু হচ্ছে জি। তাহলে এটা পেয়ে যাচ্ছি 35 নিউটন। আর আমাদের এ ব্লকের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটার মান কত, সেটা হচ্ছে আমাদের দেওয়া ছিল কত, 12, আগে আমরা পেয়েছিলাম এটা। তাহলে 12 নিউটন। এবারে বলেছে এই বি ব্লকের উপর কতটা বল প্রয়োগ করলে দুজন একসঙ্গে গতিশীল থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখো বি যে এ ব্লকটা ছিল তার যদি আমরা ত্বরণ বার করি, তার উপর কত বল প্রয়োগ হয়েছে, 12 নিউটন, আর তার ভর হচ্ছে 6। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণ নিয়েই দুটো ব্লক গতিশীল থাকবে। তাহলে আমরা যদি এবারে দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে অর্থাৎ বি ব্লকের ক্ষেত্রে আমরা যদি সূত্র বসিয়ে নিই, নেট বল সমান এম এ, তাহলে এখানে দেখো নেট বল সামনের দিকে আছে F, আর পিছন দিকে আসছে F1 আর হচ্ছে F2। তার মানে হচ্ছে কত, -12 - 35 সমান হচ্ছে M ইন্টু এ। তাহলে M বলতে 8 আর এ আমরা পেয়েছি 2। তাহলে দেখো এগুলো বসালে আমরা পেয়ে যাচ্ছি F এর ভ্যালু 63 হচ্ছে নিউটন। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, সর্বোচ্চ বলের মান কত হবে, 63 নিউটন। তো দেখো এটা আমাদের অপশানে এখানে ছিল না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে 63 নিউটন। 63 নিউটন এটা আমাদের অ্যান্সার হবে এখানে। দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে, জলপূর্ণ একটি বালতিকে 1 মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বালতির রৈখিক বেগ কত হবে।
দেখো একটা বালতিকে যদি এভাবে বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে বালতিটার ওজন থাকবে নিচের দিকে mg, আর অভিকেন্দ্র বল হচ্ছে এখানে mv²/r। তাহলে যদি mv²/r এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু mg হয় তাহলে এই বালতি থেকে জল বাইরে পড়বে না। তার মানে দেখো এখানে আমাদের ভি এর মান হতে হবে কত, গ্রেটার দেন ইকুয়ালস টু √r/g। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে নিই, জি এর মান হচ্ছে 9.8 আর আর এর মান হচ্ছে 1, তাহলে আমরা ভি এর মান পেয়ে যাচ্ছি কত, √9.8, তার মানে আসছে 3.13। তার মানে আমাদের অ্যান্সার চলে আসছে এখানে অপশান দেখো সি, 3.13 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে ক্যাপিটাল এম এবং স্মল এম ভরে দুটি বস্তু কণা যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত। তাই দেখো বলেছে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আরেকটা রয়েছে স্মল এম ভরের বস্তু, সেটা স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আর আমাদের কি বলে দিয়েছে, আবর্তনকাল সমান। তাহলে দেখো আমরা কৌণিক বেগ কী জানি, প্রথম ক্ষেত্রে যদি ধরা হয় ω1 সেটা হবে কি 2π/t, দূরত্ব বাই সময়, দূরত্ব বলতে এখানে কৌণিক সরণ, তাহলে কৌণিক সরণ টোটাল হচ্ছে কত, টোটাল মানটা হচ্ছে 2π, আর টাইম বলেছে আমাদের কি টি ধরে নিচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ω2 সমান আসছে, টোটালটা হচ্ছে 2π আর সময়টা সেই টি, যেহেতু আবর্তনকাল সমান বলেছে, তাহলে আমাদের ω1ও আসছে 2π/t, ω2ও আসছে 2π/t, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অনুপাত হচ্ছে 1:1, তার মানে অ্যান্সার হবে ডি 1। কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে একটি বস্তু কণা এ ব্যাসার্ধের বৃত্তীয় পথে গতিশীল, আকর্ষণী স্থিতিশক্তি ইউ সমান k/2a² হলে মোট শক্তি কত হবে। তাহলে আমাদের এখানে ইউ দেওয়া আছে কত, k/2a², তাহলে আমরা এখান থেকে যদি বলটা বার করি তাহলে এফ সমান হচ্ছে -du/dA, এটা হচ্ছে বল এবং স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি -du/dA সমান ইউ মানটা বসিয়ে নিচ্ছি k/2a²। এবার আমরা যদি অবকলন করি তাহলে অবকলন করলে পেয়ে যাবো k/a²। এবারে এই বলটা k/a², এটা আমরা অভিকেন্দ্র বলের সঙ্গে সমান করব mv²/a, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি mv² সমান k/a², তাহলে হাফ mv² সমান কি পেয়ে যাব, k/2a², আর হাফ mv² হচ্ছে আমাদের কি গতিশক্তি। তাহলে আমরা মোট শক্তি কী জানি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাহলে গতিশক্তি কত পেলাম, k/2a², আর আমাদের স্থিতিশক্তি নেগেটিভ হয়, তাহলে এখানে দেখো যে স্থিতিশক্তি দেওয়া ছিল এটা আমরা নেগেটিভ বসাবো এখানে, তাহলে k/2a², তাহলে টোটাল এনার্জি কত পাচ্ছি 0, তাহলে এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার বি, মোট শক্তি হবে কত 0। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 25 স্তম্ভ মেলাতে বলেছে, তাহলে এখানে দেখো 1 নম্বর কী বলেছে, সর্বাধিক কৃতকার্য কখন হবে। তাহলে সর্বাধিক কৃতকার্য কখন হয়, যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি হয়, তাহলে এটা যাবে আমাদের এখানে, একটা হবে ডি। গতিবেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়, কারণ আমাদের ই ভেরিজেজ v², তাহলে আমাদের 2 নম্বরটা হবে সি। এটা হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য অর্ধেক হলে, তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায় তাহলে বল ধ্রুবক দ্বিগুণ হয়ে যাবে, তাহলে বল ধ্রুবকের সঙ্গে কে এর সঙ্গে এক্স হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের 3টা হয়ে গেল বি। আর স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করলে স্থিতিশক্তি সঞ্চিত হয়, তাহলে 4টা হয়ে যাবে এ। তাই দেখো 1টা হলো ডি, 2টা হলো সি, তারপরটা হলো বি এ, তাহলে ডি সি বি এ। দেখো এটা আমাদের কোন অপশানে রয়েছে, ডি সি বি এ, তাহলে দেখো এই যে ডি সি বি এ, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 26
বলেছে একটি বস্তু কণার স্থিতিশক্তি বলের ক্ষেত্রে ইউ সমান এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই আর, যেখানে এ ও বি ধনাত্মক ধ্রুবক রাশি এবং আর কেন্দ্র থেকে কণার দূরত্ব। তাহলে বস্তু কণার সাম্যাবস্থায় যখন থাকবে তখন আর এর মান কত হবে? তাহলে দেখো আমাদের দেওয়া আছে ইউ সমান এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই আর। বলেছে যখন সাম্যাবস্থায় থাকবে বস্তু কণাটা তখন আর কত হবে। তাহলে চলো সমাধানটা দেখে নিই। তাহলে আমাদের ইউ সমান দেওয়া ছিল কত? এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই আর। সাম্যাবস্থায় আমাদের হয়ে যায় ডি ইউ বাই ডি আর সমান 0। তাহলে আমরা যদি অবকলন করে নিই তাহলে পেয়ে যাচ্ছি কত? মাইনাস 2a বাই আর কিউব প্লাস বি বাই আর স্কোয়ার সমান তাহলে 0। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে দেখো আর এর ভ্যালু পাচ্ছি কত? 2a বাই বি। তাহলে আর সমান পেয়ে যাচ্ছে কত? 2a বাই বি সাম্যাবস্থাতে। তাহলে দেখো এটা আমাদের কোথায় আছে? দেখো এটা আছে আমাদের অপশান এতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2a বাই বি। কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়, ব্লকটির ত্বরণ কত হবে? এখানে জি নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই যে ব্লকটার ভর কত দেওয়া ছিল? 10 কেজি। তাহলে ব্লকটার ওজন কত হবে? 100 নিউটন। আর 2 মিটার উপরে তোলার জন্য কার্য কত করতে হচ্ছে? 230 জুল। তাহলে এখান থেকে দেখে নেব তোলার জন্য কতটা বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে বল সমান কার্য বাই সরণ। তাহলে কার্য দেওয়া ছিল কত? 230 বাই হচ্ছে সরণ হচ্ছে 2। তাহলে পেয়ে যাচ্ছে দেখো 115 নিউটন। তাহলে টোটাল বল হচ্ছে 115 নিউটন আর ওজন হচ্ছে 100 নিউটন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নেট ফোর্স সমান হচ্ছে MA। তাহলে নেট ফোর্স হচ্ছে কত? 115 মাইনাস 100 সমান 10 ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো আমরা এ পেয়ে যাচ্ছি কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 28 বলেছে 20 কেজি ভরের একটি বস্তুর ওপর 5 + 2x নিউটন মানের একটি বল প্রযুক্ত করা হলো। এর ফলে বস্তুটির এক্স অক্ষ বরাবর x সমান 2 মিটার থেকে x সমান 6 মিটার সরণ হলো, কৃতকার্য কত? তাহলে এই যে পরিবর্তনশীল বল, তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কার্য সমান কি হয়? ইন্টিগ্রেশন এফ ডিএক্স। এবার দেখো আমাদের এখানে এক্সের ভ্যালু কত দেওয়া আছে? 2 থেকে 6। তাহলে এফ এর মানটাকে বসে নেব 5 + 2x ডিএক্স। এবার এটাকে আমরা অবকলন করব। তাহলে অবকলন করলে আসছে 5 জন্য 5x আর 2x এর জন্য আসছে 2x²/2। তাহলে এখানে 2টা কেটে যাচ্ছে আর লিমিট দেওয়া ছিল 2 থেকে 6। তাহলে এবার আমরা মান লিমিটগুলো বসিয়ে নেব। তাহলে 6টা যদি ফার্স্ট বসিয়ে নিই তাহলে 6 × 5 সমান হচ্ছে 30 আর এখানে চলে আসছে 6² মানে 36 মাইনাস এবারে নিচের লিমিট বসাবো। তাহলে 2 × 5 সমান 10 আর 2² সমান হচ্ছে 4। তাহলে দেখো পেয়ে যাচ্ছি 66 মাইনাস 14 তাহলে 52 জুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 52 জুল। কোয়েশ্চেন নাম্বার 29 বলেছে M1 ও M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে x একক দূরে অবস্থিত। এদের ভর কেন্দ্র M1 ভর সম্পন্ন বস্তু থেকে কত দূরে অবস্থিত? তাই দুটো ভর আছে M1 আর M2, তাদের দূরত্ব কত দেওয়া আছে? x। তাহলে আমরা ধরে নিচ্ছি যে M ভরের বস্তুটা রয়েছে 0,0 অবস্থানে আর M2 ভরের বস্তু রয়েছে x, 0 অবস্থানে, যেহেতু দূরত্ব x বলেছিল। তাহলে ভর কেন্দ্র যদি দূরত্ব x cm হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো কি? x cm সমান আমরা সূত্র পড়েছিলাম m1 x1 + m2 x2 / m1 + m2। তাহলে m1 × x1, x1 এর মান হচ্ছে 0 প্লাস m2 × x2, x2 এর মান হচ্ছে আমাদের x বাই m1 + m2। তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি m2x বাই m1 + m2। তাহলে এটা আমাদের হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 30
বলেছে -2 k মানের একটি বল মূল বিন্দুতে ক্রিয়াশীল হলে 2, -2 বিন্দুর সাপেক্ষে ক্রিয়াশীল টর্কের মান কত হবে? তাহলে আমরা টর্কের কি ফর্মুলা জানি, টাউ ভেক্টর সমান r ক্রস এফ ভেক্টর। তাহলে এখানে আর কি দেওয়া ছিল, যে মূল বিন্দু থেকে কত দূরে সরে গেছে, যে 2, -2 এই বিন্দু সাপেক্ষে বার করতে বলে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। তাহলে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ ক্রস এফ ভেক্টর দেওয়া ছিল কত, -2k ক্যাপ। তাহলে আমরা যদি এটা গুণ করে নিই, তাহলে দেখো পেয়ে যাচ্ছি 2i ক্যাপ ইন্টু -2k ক্যাপ, তার মানে পেয়ে যাচ্ছি 4j ক্যাপ। যেহেতু i ক্যাপ ইন্টু j ক্যাপ সমান i ক্যাপ ইন্টু k ক্যাপ সমান -j ক্যাপ হয়। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4j ক্যাপ, আর -2j ক্যাপ ইন্টু -2k ক্যাপ সমান পেয়ে যাচ্ছি +4i ক্যাপ। তাহলে এখানে j ক্যাপ ইন্টু k ক্যাপ সমান হচ্ছে i ক্যাপ। তাহলে এখানে ঘড়ির কাঁটার দিকে যদি নেওয়া হয় তাহলে হচ্ছে কি প্লাস বসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নেওয়া হয় তাহলে এখানে মাইনাস। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4ও কমন নিলে পেয়ে যাচ্ছি i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে এটা দেখো আমাদের অপশান সিতে দেওয়া ছিল 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে 4টা কমন নিলে পাবো 4 অফ i ক্যাপ প্লাস j ক্যাপ। কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে একটি দণ্ডের দুটি সর্বোচ্চ বিন্দু 4v বেগে ও সর্বনিম্ন বিন্দু v বেগে গতিশীল, এদের মধ্যবর্তী দূরত্ব r হলে কৌণিক বেগ কত হবে? তাহলে আমরা কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের কী সম্পর্ক পড়েছিলাম, v সমান ওমেগা r। তাহলে এখান থেকে ওমেগা সমান কী লেখা যাবে, v/r। তাহলে এখানে v বলতে হচ্ছে দুটো বেগের পার্থক্য। তাহলে প্রথমে দেওয়া ছিল 4v আর এখানে ছিল v, তাহলে পার্থক্য কত হবে 4v মাইনাস v/r। তাহলে দেখো পেয়ে যাচ্ছি 3v/r। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3v/r। কোয়েশ্চেন নাম্বার 32 বলেছে একটি নিরেট গোলক 30 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি নলতলের উপর না পিছলে 10 মিটার দূরত্ব গড়িয়ে পড়ছে। তাহলে গোলকটির ত্বরণ কত হবে? এখানে জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এরকম নততল বরাবর যদি কোনো বস্তু গড়িয়ে পড়ে তার জন্য আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম, এ সমান জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। তাহলে এখানে যেহেতু বলেছে একটা নিরেট গোলক, তার নিরেট গোলকের ক্ষেত্রে আই সমান আমরা জানি 2/5 এম আর স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে নিই, তাই দেখো মানগুলো বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি কত, 10 ইন্টু হাফ বাই 1 প্লাস 2/5। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 3.57। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি 3.57 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 33 বলছে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে যায় কিন্তু ভর স্থির থাকে তবে দিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা কী করব, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বসাবো। তাহলে আগে ছিল i1 ওমেগা 1, পরবর্তী ক্ষেত্রে হলো i2 ওমেগা 2। তাহলে এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে i1 ওমেগা 1 সমান i2 ওমেগা 2। এবার হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে i সমান হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। এখানে ভরকে স্থির রাখতে বলেছে, ব্যাসার্ধকে চেঞ্জ করতে বলেছে, তাহলে আমরা লিখলাম 2/5 এম আর 1 স্কোয়ার। আর ওমেগা সমান হচ্ছে 2π/t1। একইভাবে আমরা করব 2/5 এম আর 2 স্কোয়ার ইন্টু 2π/t2। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি t2/t1 সমান r2/r1 এটা স্কোয়ার। এবার বলেছিল ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে r2/r1 এর মান হয়ে যাবে হাফ। তাহলে হাফের স্কোয়ার ইন্টু t1 আমরা বসাবো 24। তাহলে পেয়ে যাচ্ছে দেখো t2 সমান 6, তাহলে 6 ঘন্টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 34 বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ধাতব চাকতির
প্রতি একক ক্ষেত্রফলে ভর হচ্ছে এম। চাকতিটির ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? তাহলে এখানে দেখো কি বলেছে, প্রতি একক ক্ষেত্রফলে ভর হচ্ছে এম। তাহলে আমরা মোট ভর ধরে নেব ক্ষেত্রফল ইন্টু একক ক্ষেত্রফলে ভর, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এম। আর আমরা কি জানি, এই ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়? হাফ এম আর স্কোয়ার। তাহলে এখানে এম এর মানটা বসিয়ে নেব, তাহলে পেয়ে যাচ্ছি হাফ স্মল এম পাই r⁴। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 35, বিবৃতি 1 দেখো কি বলেছে, বলেছে দুটি বিপরীতমুখী বল F1 ভেক্টর ও F2 ভেক্টর একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করলে রৈখিক গতি উৎপন্ন হয়। তাই দুটো বল হচ্ছে একটা বিন্দুতেই ক্রিয়া করছে, বিপরীতমুখী। এখানে দেখো দুটো বলের মান সমান নয়, তার মানে একটা লব্ধি বল রয়েছে, তার মানে রৈখিক গতি এখানে উৎপন্ন হবে। তাহলে বিবৃতি 1 কী দিয়েছে? সত্য রয়েছে। এবারে বিবৃতি 2 দেখো কি বলেছে, যে দুটি বিপরীতমুখী বল F1 ভেক্টর ও F2 ভেক্টর একটি বিন্দুতে একযোগে ক্রিয়া করলে আবর্ত গতি উৎপন্ন হয়। তাহলে এটা এখানে ভুল আছে। তাহলে একযোগে ক্রিয়া করলে কি হয়? বিপরীতমুখী রৈখিক গতি উৎপন্ন হয়, আবর্ত গতি নয়। তাহলে বিবৃতি 2টা ভুল দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ হয়ে যাবে সঠিক। বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 হচ্ছে মিথ্যা।